হিমালয়ের পাদদেশে কাংড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ধর্মশালা একটি অত্যন্ত সুন্দর হিল স্টেশন, যেখানে লাইফে অন্তত একবার ঘোরা চাই। এটিকে অপরদিকে বিউটিফুল ধলাধার পাহাড়ের রেঞ্জ দ্বারা বেষ্টিত দলাই লামার হোম ট্যুরও বলতে পারেন, কারণ এখানে ম্যাকলয়েডগঞ্জ বলে যে জায়গাটি রয়েছে সেখানে 14তম দলাই লামার রেসিডেন্স রয়েছে। তাই এই ম্যাকলয়েডগঞ্জ কিন্তু আপনাদের তিবেটিয়ান কালচার, সিনিক বিউটি এবং পিসফুল ভাইবসের একটি ইউনিক এক্সপিরিয়েন্স দেবে। শুধু তাই নয়, এই ম্যাকলয়েডগঞ্জকে কিন্তু লিটিল লাসাও বলা হয়, কারণ নির্বাসিত তিব্বতী সরকারের সদর দপ্তর তো এখানেই রয়েছে এবং সেই কারণে তিব্বতীয়দের একটি উল্লেখযোগ্য জনসংখ্যা এখানে বসবাসও করে। যদি আপনাদের নেচার, স্পিরিচুয়ালিটি এবং অ্যাডভেঞ্চারের একটি পারফেক্ট কম্বিনেশন চাই, তাহলে হিমাচল প্রদেশের এই দুটি সিনিক স্পট ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জ আপনাদের অবশ্যই ঘুরে দেখতে হবে। আর তার সম্পূর্ণ গাইডেন্স দিতে আমি আপনাদের মেঘবালিকা তো রয়েছি। আজ আমি হিমাচল সিরিজের এই ব্লগে আপনাদের ঘুরে দেখাবো এই দুটি ছোট শহরে আপনাদের যে কত কিছু দেখার রয়েছে তারই একটি ঝলক। তো চলুন আর একটুও দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি মানালি থেকে চেক আউট করে। আমরা এখন যাচ্ছি ধর্মশালা থেকে। তো ধর্মশালাতে বেশ কিছু সাইট সিন রয়েছে, যেতে আমাদের রাস্তায় কিছু সাইট সিন রয়েছে, সেগুলো করতে করতে আমরা সন্ধ্যেবেলা ধর্মশালা হোটেলে পৌঁছাবো। তো এখন সবে বসেছি আধ ঘন্টা আগে গাড়িতে। এখন কুল্লুর কিছু সাইট সিন, আরও কিছু সাইট সিন রয়েছে, পালামপুরি গার্ডেন আরও কিছু রয়েছে, সেগুলো দেখে আমরা চলে যাব ধর্মশালা। মানালি থেকে ধর্মশালার ডিস্টেন্স প্রায় 213.6 কিলোমিটার এবং আমাদের যেতে সময় লাগবে 6 ঘন্টা 23 মিনিট। রাস্তায় যেতে যেতে কিছু হট এয়ার বেলুনসের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি দেখতে পেলাম। পরিষ্কার ঝকঝকে নীল আকাশ এবং সেখানে সবুজ রঙের পাহাড়গুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথেই দেখা যাচ্ছে এরকম সুন্দর সুন্দর কালারফুল কিছু হট এয়ার বেলুনস। দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম কুল্লুর রঘুনাথ টেম্পল দেখতে। কুল্লু সাইট সিন করতে বেরিয়েছি আমরা। প্রথমে এসেছি রঘুনাথ টেম্পলে। এটা খুবই বিখ্যাত একটা মন্দির শুনেছি, তো ওইটা আমরা এখন দেখতে যাচ্ছি। রঘুনাথ টেম্পল। আমরা এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের গাড়িটা পিছনে পার্ক করেছি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রঘুনাথ টেম্পল দেখার জন্য। এখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স, আমরা এন্ট্রি করবো এখান থেকে। এটা তো দেখুন, এখানকার সাইড সিনটা খুবই আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। পিছনে পাহাড় রয়েছে, পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, আর এই যে সামনে মন্দির, রঘুনাথজির মন্দির। কুল্লু সাইট সিন করছি আমরা। এটাই হচ্ছে রঘুনাথ টেম্পল। আমরা এখন এন্ট্রি করছি মন্দিরে। ওখানে জুতো রেখে আমাদের মন্দিরে ঢুকতে হবে। জুতো রাখার জায়গা আছে দেখতে পাচ্ছি। এই যে আমরা টেম্পলে এখন ঢুকে পড়েছি জুতো খুলে। এই রঘুনাথজি টেম্পল মূলত ভগবান রামচন্দ্রকে উৎসর্গীকৃত একটি মন্দির। ভগবান রামচন্দ্রের অপর একটি নাম হলো কিন্তু রঘুনাথ। এটি হিমাচল প্রদেশের একটি তাৎপর্যপূর্ণ রিলিজিয়াস এবং কালচারাল ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত হয়। দশেরা উৎসবের সময় কুল্লুর এই রঘুনাথজি টেম্পল কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয় এবং এখানকার পাহাড়ি স্টাইল আর্কিটেকচার এবং রিচ হিস্ট্রির জন্য এই মন্দিরটি কিন্তু অনেক বিখ্যাত। কত সুন্দর কাঠের একটা নকশা করা দরজা দেখুন। এই মন্দিরের ইতিহাস অভিশাপ, অপসরণ এবং রাজকীয় আদেশের গল্পের সাথে জড়িত। মন্দিরটি 17 দশকে রাজা জগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন, যিনি অভিশাপ দূর করার জন্য অযোধ্যা থেকে কুল্লুতে রঘুনাথের এই মূর্তিটি নিয়ে এসেছিলেন, যা ছিল মানুষের হাতের একটি আঙুলের সমান। এটি একটি সোনার রঘুনাথ মূর্তি। এই মূর্তিটিকে কুল্লুতে নিয়ে এসে তিনি সিংহাসনে স্থাপন করেছিলেন এবং নিজেকে মন্দিরের প্রথম সেবক হিসাবে ঘোষণা করেছিলেন এবং নিজের অভিশাপ দূর করেছিলেন। রাজা খবর পেয়েছিলেন যে তার নিকটবর্তী এক গ্রামবাসীর কাছে সুন্দর মুক্তার সংগ্রহ রয়েছে, কিন্তু রাজা যখন তার কাছে দেখতে চান, তখন গ্রামবাসী বলেন যে তার কাছে কোনো মুক্ত নেই। রাজা তখন তাকে এমনই ভয় দেখান যে তিনি তার পরিবার নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন এবং তারপরই রাজা ঘোরতর কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং তিনি মনে করতেন যে তার এই কর্ম
কর্মফলের ফলেই তার এরকম রোগ দেখা দিয়েছে। ঠিক এরপরই রাজা কিষান দাস জি নামে একজন ফুহরি বাবার আশ্রয় নেন এবং এই বাবা তাকে অযোধ্যার ত্রেতানাথ মন্দির থেকে ভগবান রামের মূর্তি আনার পরামর্শ দেন। এখানে ভোগ রান্না হচ্ছে, ঠাকুরের রান্নাঘর। একটা সুন্দর জায়গা, দেখুন কত সুন্দর নকশা করা, কারুকার্য করা। এখানে একটা ভগবান শিবজির একটা লিঙ্গ রয়েছে, সুন্দর। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে আবার রওনা দিলাম ধর্মশালার উদ্দেশ্যে। আমরা চলে আসি বিখ্যাত বৈদ্যনাথ টেম্পল দেখতে, যেটি কাংড়া জেলায় অবস্থিত। এই যে বৈদ্যনাথ টেম্পল, এটা হচ্ছে তার পার্কিং এরিয়া। আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করে বৈদ্যনাথ টেম্পল দেখার জন্য যেতে পারেন। দেখুন আশপাশের পরিবেশটা কতটা সুন্দর। আর এখন ওয়েদারটা অনেকটাই ভালো, হাওয়া দিচ্ছে বেশ একটা ঝড়ের মতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে দেখুন অনেক বসার জায়গাও রয়েছে। এই যে মন্দির, এই মন্দিরে এখন আমরা ঢুকবো। শোনা, আস্তে আস্তে আসে, কি হাওয়া দিচ্ছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি, মন্দিরে প্রবেশ করবো। চলুন দেখে আসি একবার। এখানে শুনেছি যে বৈদ্যনাথ টেম্পল মানে ভগবান ভোলানাথকে এখানে বৈদ্যনাথ বলে জানে সবাই, ডাকে, সেই জন্য এটা বৈদ্যনাথ টেম্পল নাম দেওয়া হয়েছে। এই মন্দিরটি প্রায় 1000 বছরেরও পুরনো একটি শিব মন্দির এবং মন্দিরের কারুকার্যগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কত পুরনো এই মন্দিরটি এবং সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা রয়েছে মন্দিরের গায়ে। এই মন্দিরটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার বৈজনাথের একটি ছোট শহরে অবস্থিত। একটি নাগর শৈলীর হিন্দু মন্দির এবং 1204 খ্রিস্টাব্দে আহুক এবং মান্নুক নামে দুই স্থানীয় বণিক দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল এবং এটি ভগবান শিবকে বৈদ্যনাথ, যার অর্থ চিকিৎসকদের প্রভু, নামে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত এবং সংরক্ষিত। খুবই সুন্দর মন্দিরটা। বৈজনাথ শিব মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশন ধর্মশালার উদ্দেশ্যে এবং সেখান থেকে তার ডিস্টেন্স ছিল 50.5 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 37 মিনিট। রাস্তায় যেতে যেতে আমরা বিউটিফুল ধৌলাধর পাহাড়ের সম্পূর্ণ রেঞ্জটা দেখতে পেয়েছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছিল দেখতে। এবং আমাদের যাওয়ার পথেই পড়েছিল পালামপুর টি গার্ডেন, তাই এই টি গার্ডেনটা আমরা একবার দেখে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পালামপুর টি গার্ডেন। পুরো আমার পিছনে টি গার্ডেন রয়েছে, ঝড় হচ্ছে খুব জোরে। আমার পিছনে টি গার্ডেন রয়েছে, আমার সামনে টি গার্ডেন রয়েছে। দেখুন কতটা এরিয়া জুড়ে এখানে টি গার্ডেন রয়েছে। তারপরে যত এদিকে এগিয়ে যাবেন তত টি গার্ডেন রয়েছে। এটাই হচ্ছে পালামপুর টি গার্ডেন। আপনাদের একবার সামনের দিকে দেখিয়ে দিই। অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। দেখুন এই যে এই দিকে বাঁ হাতে অনেকটা এরিয়া জুড়ে ওইদিকে রয়েছে, সামনের দিকে আবার ডান দিকেও অনেকটা এরিয়া জুড়ে রয়েছে টি গার্ডেন। যতটা এগিয়ে যাবেন ততটা থাকবে। এরকম সমতল জায়গায় চা বাগান কিন্তু আমি এই প্রথমবারই দেখেছিলাম, তাই জন্য খুবই সুন্দর লাগছিল দেখতে। দিগন্ত বিস্তৃত এরিয়া জুড়ে খালি সবুজ চা বাগান আর চা বাগান। এতটা সুন্দর লাগছিল দেখতে যে ওইখান ছেড়ে আর আসতেই ইচ্ছা করছিল না। দেখুন বন্ধুরা, আমাদের যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর ছিল। বিউটিফুল ধরোধর পাহাড়ের রেঞ্জ তো বটেই, কিন্তু তার সাথে সাথে রাস্তাগুলো একবার দেখুন কতটা মসৃণ এবং পরিষ্কার। এই পাহাড়ি রাস্তাও যে এতটা মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সেটা দেখেই আমাদের খুব ভালো লাগছিল। আমরা তো ডাইরেক্টলি মানালি থেকে হায়ার্ড ক্যাবে করে ধর্মশালা আসছিলাম, কিন্তু যারা ডাইরেক্টলি কলকাতা থেকে ধর্মশালা আসতে চান তারা হাওড়া স্টেশন থেকে দিল্লি বা চণ্ডীগড় যে কোনো একটি জায়গার ট্রেনের টিকিট কেটে নিন এবং দিল্লি বা চণ্ডীগড় পৌঁছে সেখান থেকে আপনারা ওভারনাইট বাসে জার্নি করে চলে আসুন ধর্মশালা। আমরা এখন এসে গেছি স্টেট 1 মিউজিয়ামে। এটা ধর্মশালার এখানেই রয়েছে, ধর্মশালা লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। এই দেখুন, এটা হচ্ছে স্টেট 1 মিউজিয়াম। টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকা করে পার পার্সন, আর 5 বছরের নিচে হলে বাচ্চাদের ফ্রি। টিকিট কাউন্টার এই হচ্ছে গেট। বাইরে কামান টামান দেখা যাচ্ছে, এখানে দিয়ে মই হিসাবে রেখেছে।
চলুন আমরা এখন ভেতরে ঢুকি। শুরুতেই দেখুন আশেপাশে কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। একটা বড় সড়ো প্লেন রয়েছে এখানে, ফাইটার প্লেন ডেমো দেওয়া রয়েছে। মাঝখানে আমাদের ভারতের ম্যাপ, ভারতবর্ষের মানচিত্র রয়েছে, সুন্দর করে কালারফুল পাথর দিয়ে করা রয়েছে। ফুল গাছ রয়েছে আশেপাশে। খুব সুন্দর হয় পার্কটা সাজানো, মানে পার্কের মতো লাগছে অনেকটা। এখানে সিটিং এরিয়াও রয়েছে। দেখি ওই দিকটা গিয়ে কি কি আছে মিউজিয়ামের মধ্যে দেখার। দেখুন এখানটা কি সুন্দর হোয়াইট শিপ রাখা রয়েছে। এটা কি সুন্দর হোয়াইট ভেড়া দিয়ে। আমার মেয়ে তো ভেবেছে সত্যিকারের আদর করা চালু করে দিয়েছে। খুব সুন্দর এখানে ডেমো করা রয়েছে। একটা মাঝখানে ব্রিজ রয়েছে। দেখুন আমাদের ভারতের মানচিত্রটা সামনে রয়েছে, কি সুন্দর কালারিং পাথর দিয়ে করা। এখানে কি সুন্দর কচ্ছপ টচ্ছপ দিয়ে করা রয়েছে। একটা ব্রিজ মতন করা রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে চলুন দেখে আসি। আমাদের দেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল সে সময় যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছিলেন, দেশের জন্য মৃত্যুবরণ করে নিয়েছিলেন, সেই সমস্ত সেনাদের নামই এখানে খোদাই করে রাখা রয়েছে। সেই সমস্ত সেনা এবং সেই সমস্ত জওয়ানেরা যারা নিজেদের জীবনের পরোয়া না করে আমাদের দেশকে বাঁচিয়েছে, তাদের জন্য 1-2 মিনিট ওখানে থেকে নীরবতা পালন করলে দেখবেন মনে একটা আলাদাই শান্তি লাগবে। দেখুন ওই পাশে একটা অমর জ্যোত জ্বলছে, আলো দিয়ে করা রয়েছে, খুব সুন্দর। এরপর আর কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমাদের ধর্মশালার হোটেলে আমরা চলে আসি। এই যে আমাদের ধর্মশালা হোটেল, আমরা এসে গেছি। নিচে রিসেপশন, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের ঘর, 201 নম্বর রুম। এই যে আমাদের ঘর, বিশাল বড় সড়ো ঘরটা। এখানে রয়েছে একটা টিভি, বড় বেড রয়েছে কিং সাইজে, 3 জন আরামসে হয়ে যাবে। বেড সাইড টেবিল, বেশ বড় সড়ো রুমটা। এদিকে হচ্ছে বাথরুম। এই যে বাথরুমটা দেখুন কত বড় সড়ো। গিজার রয়েছে বাথরুমে, বেসিন, মিরর, টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে একটা জানলা রয়েছে, বড় সড়ো জানলা। সকালবেলা উঠলে দেখা যাবে কিরকম কি ভিউ রয়েছে। এখানে বড় সড়ো জানলা রয়েছে। এটা একটা আলমিরা রয়েছে, এখানে একটা মিরর দেওয়া রয়েছে। আর এখানে একটা ব্যালকনিও রয়েছে আমাদের। সকালে উঠলে আশেপাশের ভিউটা কেমন সেটা বোঝা যাবে। বেশ বড় সড়ো রুম এবং রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি। আমাদের এই হোটেলটা ছিল কিন্তু ম্যাকলিয়ডগঞ্জে। আপনারা যারা তিব্বতীয়দের জীবনযাপন এবং কালচার সম্বন্ধে জানতে চান তারা কিন্তু ম্যাকলিয়ডগঞ্জে এসে থাকতে পারেন। তো চলুন, এখন অনেক রাত হয়ে গেছে, এখন ফ্রেশ হয়নি, প্রায় 8:30 মতো বাজে। আবার কালকে সকালে দেখা হচ্ছে। বাই, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ধর্মশালা। আমরা কাল রাতে এসেছি, হোটেলে চেক ইন করেছি সমস্ত সাইট সিন করে। তো এখন সকালবেলা উঠেছি। এখন বেশ কিছু লোকাল সাইট সিন রয়েছে ধর্মশালায়, সেগুলো আমরা করে আমরা রওনা দেবো ডাচৌসির দিকে। তো আমাদের হোটেল তো কাল রাতেই দেখিয়েছি আপনাদের কেমন রুমটা। আর আমাদের একটা ব্যালকনিও আছে, ব্যালকনিটা একবার দেখুন। আর এখান থেকে ভিউটা একবার দেখুন, পুরো ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে, গ্রিন ভ্যালি। চলুন আপনাদের দেখেন। এই হচ্ছে আমাদের ব্যালকনি। আর এখান থেকে ভিউটা একবার জাস্ট দেখুন, পুরো গ্রিন ভ্যালিটা পুরোটা দেখা যাচ্ছে। আশপাশে অনেক হোটেলও রয়েছে। এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের আসার রাস্তা। আমরা ওই দিক দিয়ে এসেছি, এই যে হোটেলে ঢুকেছি এই রাস্তা দিয়ে। দেখুন আমাদের হোটেল থেকে হেঁটে 3-4 মিনিট ভাক্সুরাক টেম্পল আর ভাক্সুরাক ওয়াটারফলস, এটা আমরা হেঁটেই কভার করে নেব। তারপর বাকি যেগুলো আছে সেগুলো আমরা ডালহৌসি যাওয়ার পথে বাকি সাইট সিনগুলো আমাদের গাড়ি করে দেখে নেব। তো এখন আমরা বেরোচ্ছি হেঁটে। আমাদের হোটেল থেকে 4 মিনিট লাগবে। টেম্পল আর ওয়াটারফলস এই দুটো পাশাপাশি আছে। চলুন আমরা বেরোই। এই যে আমরা এখন ব্রেকফাস্ট করছি। দেখুন আলু পরোটা, সরি পনির পরোটা আর গোবি পরোটা খাচ্ছি আমরা। ধর্মশালা থেকে এখন আমরা চেক আউট করে যাবো ব্রেকফাস্ট করে। তারপর রাস্তায় সাইট সিন করতে করতে আমরা ডালহৌসিতে পৌঁছাবো।
আর আমাদের স্টে আজ রাতে ডালহৌসিতে আছে। দেখুন পনির পরাঠা আর গোবি পরাঠা নিয়েছি আমরা, আর মেয়ে নিয়েছে ভেজ ম্যাগি, আর চা রয়েছে দুটো, লিকার টি। এই যে বন্ধুরা আমরা এসে গেছি ধর্মশালার ভাগসুনাগ টেম্পলে। এটাই হচ্ছে ভাগসুনাগ টেম্পলের এন্ট্রি গেট। আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন লেখা আছে ভাগসুনাগ টেম্পল আন্দার হ্যাঁ। এটাই হচ্ছে আশেপাশের পরিবেশ। এই যে টেম্পলের এই যে গেট, প্রাচীন মন্দির ভাগসুনাগ। আশপাশটা একটু দেখে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এখান থেকে একটা ফলস মতো বেরোচ্ছে। এই যে হনুমানজির একটা মূর্তি, আর এখানে স্নান করার জায়গা। দেখুন এই হচ্ছে স্নান করার জায়গা, বিভিন্ন জায়গা থেকে জল পড়ছে। এদিকেও রয়েছে দেখুন, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে মন্দিরটা। ওই যে ওই দিক দিয়ে হচ্ছে ওয়াটারফলে যাওয়ার রাস্তা, লেখা আছে ওখানে ওয়ে টু ওয়াটারফল। এই হচ্ছে আশেপাশে এরিয়াটা, এই হচ্ছে মন্দিরের চূড়া। আমরা মন্দিরে ঢুকছি একটু পরে, আগে আশপাশটা একটু ঘুরে নিই। আর এখানে হচ্ছে ওই যে ঝর্ণাটা, যেটা ভাগসুনাগ যে ওয়াটারফলস, তারই হয়তো এটা পার্ট এখান থেকে বেরোচ্ছে মন্দিরের সামনে দিয়ে। এখানে দেখুন সুইমিং পুলও রয়েছে, আপনারা চাইলে এখানে সুইমিং পুলে আপনারা সুইম করতে পারেন। প্লিজ কিপ সুইমিং পুল ক্লিন লেখা আছে এখানে। তা আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো বলে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন ভেতরে ঢুকছি মন্দিরে। চলুন আমরা এগিয়ে যাই সিঁড়ি দিয়ে উঠে। এই হচ্ছে মন্দিরের আশপাশের ভিউ দেখুন। ভাগসুনাগ মন্দিরটি আসলে ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জের কাছে অবস্থিত একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরটি ভগবান শিব এবং সর্পদেবতার নামে উৎসর্গীকৃত একটি মন্দির। রাজা ভাগসু এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সাপ দেবতার কাছে ক্ষমা চাওয়ার পর। দেখুন পুরোটাই কাঠের স্ট্রাকচার দিয়ে বানানো এখানে। এখানে ভাগসুনাগ টেম্পলের ইতিহাস লেখা রয়েছে হিন্দিতে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এই পাশে দেখুন আরো বেশ কিছু দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। এখান থেকে এরিয়াল ভিউটা একবার দেখুন। পাহাড় রয়েছে, গ্রিন পাহাড়, সবুজ পাহাড়, তার সাথে সাথে এই যে সুইমিং পুল আর ওই ওয়াটারফলসের জল এখানে এসে পড়ছে। এটা হচ্ছে মন্দির, অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে মন্দিরটা। এটা পুরোটা চত্বরটা মন্দিরের। ওই যে ওই দিক দিয়ে হচ্ছে ওয়াটারফলে যাওয়ার রাস্তা, লেখা আছে ওখানে ওয়ে টু ওয়াটারফল। ওই যে দূরে রয়েছে ওয়াটারফলস, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না। এখন আমরা সামনে এগিয়ে যাব। এই হচ্ছে রাস্তা, সিঁড়ি দিয়ে নেমে এলাম আমরা। এরপর আমরা এখান দিয়ে যাব। এখান দিয়ে এই রাস্তাটা সোজাই আছে, এখনো পর্যন্ত তো সোজাই। তারপর ওখানে গিয়ে যদি খারাপ থাকে তো দেখে নেব। এই যে দেখুন পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। ওইখানে মন্দির ছিল, মন্দির থেকে আমরা এই পথে নেমে এসেছি। এবার এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলস, আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে দেখুন বন্ধুরা, অনেকটা ট্রেক করে আসার পর আমরা
অনেকটা কাছাকাছি এসে গেছি। এই যে ভাকসুনাগ ওয়াটারফলস, এই যে ভাকসুনাগ ওয়াটারফলস। আমরা অনেকটা এই যে এদিক দিয়ে সিঁড়ির মতো করা রয়েছে, যদিও ধাপ অতটা বেশি কষ্ট হয়নি, সিঁড়ি করা রয়েছে যেহেতু। এই দেখুন পাহাড়, আর তার গা দিয়েই বয়ে চলেছে ঝর্ণা। তো আমরা এখন সামনে যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাবো সোজা ওয়াটারফলসের দিকে। দেখুন কত সুন্দর লেখা আছে, টুডে ইজ দ্য গুড ডে টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এসে গেছি আমরা প্রায় ওয়াটারফলসের দিকে। ওই যে ওইদিকে এই যে দেখুন ভাকসুনাগ ওয়াটারফলস, আমরা এসে গেছি। জলটা কতটা পরিষ্কার দেখুন, পুরো কাচের মতো স্বচ্ছ জল। পাহাড়ি জল মনে হয় এরকমই পরিষ্কার হয়। এরপর বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়ে ছবি ভিডিও তোলার পর চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখুন এটা হচ্ছে মেকলটগঞ্জের বিভিন্ন মার্কেট। আমরা এখন মেকলটগঞ্জ রয়েছি মার্কেটে, মূল মার্কেটে। এটাই হচ্ছে মেইন মার্কেট এখানকার। আমাদের হোটেলটা যেটা ধর্মশালা, সেটা মেকলটগঞ্জেই ছিল। সেখান থেকে আমরা চেক আউট করে নিলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি ডালহৌসির দিকে। বেশ কিছু সাইট সিন রয়েছে রাস্তায়, সেগুলো করে আমরা এগিয়ে যাব ডালহৌসির দিকে। আমাদের মানে হোটেলটা মেকলটগঞ্জ একদম মেইন এরিয়াতেই ছিল, এই এরিয়াটাই হচ্ছে মেকলটগঞ্জ। তো এখন আমরা যাচ্ছি চেক আউট করে ডালহৌসির দিকে। দেখুন এখানকার বিভিন্ন সমস্ত অনেক রকমের হোটেল রয়েছে এখানে, পাহাড়ের গায়ে নিচে অনেক বড় বড় হোটেল রয়েছে এখানে। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা ছিল, এখানে আমরা গাড়িতে উঠে বেরিয়ে যাব। দেখুন আমরা এসে গেছি আমাদের ফার্স্ট সাইট সিন দেখতে, দালাই লামা টেম্পল। এই হচ্ছে এন্ট্রান্স দালাই লামা টেম্পলের। এটা হচ্ছে গেট দালাই লামা টেম্পলে। আমরা এখন ভিতরে এন্ট্রি করবো। আশপাশটা দেখুন কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা হচ্ছে টিবেটিয়ান মার্কেট বলছে এটা। আমরা মেকলটগঞ্জে ছিলাম, ওখানকার মার্কেট আপনাদের দেখিয়েছি। এখন আমরা এই দালাই লামা টেম্পলে এখন ঢুকছি। দেখুন বন্ধুরা, দালাই লামা টেম্পলের ঠিক পাশে যেখানে আমরা গাড়ি পার্ক করেছি, সেখানে দেখা যাচ্ছিল এই ধর্মশালা টু মেকলটগঞ্জ রোপওয়ে ব্যবস্থাটা। এই ধর্মশালা থেকে মেকলটগঞ্জ আসার জন্য আপনারা কিন্তু রোপওয়ে করেও আসতে পারেন, যার চার্জেস হলো পার পারসন 480 রুপিস ফর ওয়ান ওয়ে ট্রিপ, এবং রাউন্ড ট্রিপের জন্য 700 রুপিস। এটি মোটামুটি 10 থেকে 12 মিনিটের জার্নি। মানে ওয়ান ওয়ে যদি আপনারা ট্রিপ করেন ধর্মশালা টু মেকলটগঞ্জ, তাহলে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। ইনি হলেন দালাই লামা। এখন আমরা ঢুকছি টেম্পলের ভেতরে। বিভিন্ন শপসও রয়েছে এখানে, টিবেটিয়ান শপস। এই যে এখানে লেখা রয়েছে ওয়ে টু এইচএস দালাই লামা টেম্পল। এই হচ্ছে টেম্পলের মনে হয় এন্ট্রান্স। এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক তিব্বতী মানুষেরা বসবাস করেন, তাই তাদের জীবনযাত্রার সম্বন্ধে একটা সঠিক ধারণা পাওয়ার জন্য কিন্তু আপনারা মন্দিরটি অবশ্যই ভিজিট করবেন। টেম্পলের ভেতরে আমরা এসে গেছি, অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। এখন পুরোটা ঘুরে দেখি কোথায় কি রয়েছে। এই টেম্পলটি মেনলি 14th দালাই লামার
ঘর বলতে পারেন, এবং এখানে আসলেই আপনি একমাত্র টিবেটিয়ান কালচার সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন। এবং এটি বর্তমানে টিবেটিয়ান কমিউনিটির স্পিরিচুয়াল এবং পলিটিক্যাল সেন্টার হিসাবে বিবেচিত হয়। আমরা যখন সেখানে গেছিলাম সেখানে মন্ত্রপাঠ হচ্ছিল, তাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ শুনছিলাম। তারপরে আমরা ভেতরের দিকে প্রবেশ করে দেখলাম বুদ্ধ মন্দিরে কিরকম কি দেখার থাকে। একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছিল আমাদের। এই মন্দিরটি কিন্তু মেইনলি ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা জেলার ম্যাকলয়েডগঞ্জে অবস্থিত। তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান দলাই লামা 1959 সাল থেকে এই শান্তিপূর্ণ স্থানে বসবাস করে আসছেন এবং এটি তার অধর্মনিরপেক্ষ বাসস্থান। মন্দিরটি তার আকার, শান্ত এলাকা এবং ঐতিহ্যবাহী তিব্বতী কাঠামোর এক অত্যাশ্চর্য সংমিশ্রণ। বিশাল বুদ্ধ সাক্ষ্যমণি মূর্তি, জটিল শিল্পকর্ম এবং তিব্বতী বৌদ্ধ শিল্পকর্ম সহ প্রধান মন্দিরটি অনেক মানুষের ধ্যান, আনন্দ উপভোগ এবং অহিংস পরিবেশ উপভোগ করার জন্য অন্যতম প্রধান আকর্ষণ। এই দলাই লামা টেম্পলটি কিন্তু নামগিয়াল মনাস্ট্রি হিসাবেও পরিচিত। এরপর আরও কিছুক্ষণ আমরা এই মন্দিরটি পরিদর্শন করে ম্যাকলয়েডগঞ্জের আরও একটি বিখ্যাত মন্দির কালচক্র মন্দির দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কালচক্র মন্দিরটি সমস্ত তিব্বতীদের মধ্যে একটি জনপ্রিয় মন্দির এবং এটি 1992 সালে নির্মিত হয়েছিল। এটি মূলত জীবনের চক্রে বুদ্ধের শিক্ষার প্রতি নিবেদিত। এই মন্দিরটিকে কিন্তু স্বয়ং দলাই লামা তার শিক্ষা দেওয়ার স্থান হিসাবে বিবেচনা করেন। এই সুন্দর মন্দিরটি একটি স্থাপত্য বিস্ময় হিসাবে বিবেচিত হয়, যেখানে চারপাশে চৌম্বকীয় এবং রাজকীয় চিত্রকর্ম রয়েছে। বৌদ্ধ ধর্মে আগ্রহী এবং আধ্যাত্মিকতা ও দর্শনীয় স্থানগুলিতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য কালচক্র মন্দির পরিদর্শন করা অতি অবশ্যই প্রয়োজন। দেখুন বন্ধুরা, আমরা এখন এসে গেছি ডাল লেকে। অবশ্যই কাশ্মীরের ডাল লেক না, আমরা এসেছি এখন ধর্মশালার ডাল লেকে। এখানে এখন কাজ হচ্ছে, তাই এরকম অবস্থা। ভিতরে পার্কের মানে ওদিকে সিঁড়ি করা রয়েছে, সিঁড়িতে আশপাশটা পুরোটা পাইন গাছ দিয়ে ঘেরা, আর মাঝখানে ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে তোতারানি গ্রামের কাছে অবস্থিত এই ডাল লেক একটি মিষ্টি জলের হ্রদ। কাশ্মীরের ডাল লেকের তুলনায় এটি আকারে ছোট হলেও এই লেকটি তার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই ডাল লেকের চারিদিকে পাইন এবং দেবদারু গাছের উপস্থিতি এর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। আর তার সাথে সাথে এই ডাল লেকে কিন্তু প্রচুর মাছের উপস্থিতিও লক্ষ্য করা যায়। আর এর অপোজিটে রয়েছে একটা মন্দির, শিব মন্দির। চলো দেখে আসি। ডাল লেকের একদম পাশে অবস্থিত এই মন্দিরটিতে শ্রী দুর্ভেশ্বর মহাদেব এবং মাতা চিন্তপূর্ণী দেবীর মূর্তি রয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি নাদি ভিলেজে সানরাইজ অ্যান্ড সানসেট পয়েন্টে। এটা একটা ধর্মশালার অন্যতম একটা সাইট সিন। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখন আমরা যাচ্ছি। আশেপাশে অনেক হোটেলও রয়েছে, খাওয়া দাওয়ার দোকান রয়েছে। এই যে খাওয়া দাওয়ার দোকান রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। এটা একটা টেম্পলও দেখতে পাচ্ছি, নির্মলা দেবী টেম্পল, শ্রী মাতাজি নির্মলা দেবী টেম্পল। এই রাস্তা দিয়ে আপনাদের সানসেট আর সানরাইজ পয়েন্টে যেতে হবে। এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি। দুপাশে অনেক দোকানপাটও রয়েছে ছোটোখাটো। সোজা গিয়ে সানরাইজ আর সানসেট পয়েন্টটা রয়েছে। দেখুন কত সুন্দর জুয়েলারি দোকান রয়েছে। ওই যে সোজা দেখুন পাহাড়টা। শীতকালে এই পাহাড়টা পুরোটা বরফে ঢাকা থাকে, পুরোটা স্নো দিয়ে ভরা থাকে, পুরো সাদা লাগে। আর এটা হচ্ছে সামারের ভিউ। আমরা এখন মে মাসে এসেছি, আজকে মে মাসের 14 তারিখ।
তো এখন মে মাসের এই 14 তারিখে এইরকম সিনারি দেখুন। দেখুন লেখা আছে এখানে নাড্ডি ভিউ পয়েন্ট, গুনা টেম্পল, ওয়াটারফল, ত্রিকুণ ট্রেক। এখান থেকে অনেক কিছু করা যায়। এই হচ্ছে ভিউ পয়েন্টটা, দেখুন আশপাশটা পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। আর এখানে এটাই হচ্ছে সানরাইজ পয়েন্ট, আর এই পিছনটা অপোজিটে রয়েছে সানসেট পয়েন্ট। দেখুন এখানে গ্রামটা পুরো দেখা যাচ্ছে, নাদ্দি ভিলেজ, যেটা নাদ্দি ভিলেজটা পুরো এখান থেকে পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়, একদম চূড়ার পাহাড়ে বরফ রয়েছে। আর এখানে লেখা রয়েছে আই লাভ নাড্ডি। একটা ফটোশুট করে নিই আমরা এখানে একটা ফটোশুট করে নিই, তারপরে আমরা আবার নেক্সট স্টেশনের দিকে এগিয়ে যাব। আমরা এখন সানসেট পয়েন্ট দেখতে যাচ্ছি। সানসেট পয়েন্ট এখানে দুটো যেহেতু আছে, একটা সানরাইজ ওইদিকে দেখলাম, আবার সানসেট এদিকে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে নাড্ডি ভিলেজের সানসেট পয়েন্ট। এখানে একটা মাছা মতো করে দেওয়া আছে, এখানে দাঁড়িয়ে আপনারা সানসেট দেখতে পারবেন। ওই দূরে যে পাহাড় রয়েছে, ওই পাহাড়ের কোলেই সূর্য আস্তে আস্তে অস্ত যায়, যা দেখতে খুবই সুন্দর লাগে। আমরা অ্যাকচুয়ালি পৌঁছেছিলাম দুপুরবেলা, সেই জন্য সানসেট বা সানরাইজ কোনো কিছুই দেখতে পারিনি, কিন্তু জায়গাটা দেখে আমাদের অসম্ভব সুন্দর লেগেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম সেন্ট জন চার্চ, যেটি ম্যাকলডগঞ্জে অবস্থিত, এবং এটি নির্মাণ করা হয়েছিল 1852 সালে। দেবদারু বনের মাঝে অবস্থিত এবং নব্য গথিক স্থাপত্যে নির্মিত গির্জাটি লর্ড এলগিনের স্ত্রী লেডি এলগিন দ্বারা দান করা বেলজিয়ান রঙিন কাচের জানালা দিয়ে নির্মিত। গির্জাটি অমৃতসরের ডায়োসিসের অধীনে। রেভারেন্ড খোজি এই গির্জার দায়িত্বে থাকা প্রেসবিটার। এই যে দেখুন কত বড় চার্চটা, কতটা পুরনো আর কতটা সুন্দর লাগছে দেখতে এই ওয়েদারে। চারিদিকে পাইন গাছ, দেবদারু গাছ, আর এই যে চার্চ। এবার চলুন সামনের দিকটা একটু দেখে আসি। এই চার্চটি মূলত বাইরে থেকেই ভিজিট করতে হয়, ভিতরে ঢোকার কোনো রকম অনুমতি নেই। আপনারা যখন নাড্ডি ভিউ পয়েন্ট দেখতে যাবেন, তখনই এই চার্চটি ভিজিট করে তারপর এই ভিউ পয়েন্টে যেতে পারবেন। বাহ, এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। দেখুন বন্ধুরা, এই সেন্ট জন চার্চের পাশে একটা কাপের একটা শপ পেয়েছি। এখানে ওই যে ধান থেকে চাল বের করার পর যে জিনিসটা অবশিষ্ট থাকে, সেটা দিয়ে এই কাপগুলো তৈরি করেছে। লেখা আছে দেখুন, ব্যাম্বো হাস্ক, রাইস হাস্ক, এই সমস্ত দিয়ে বানানো আছে। এগুলো কিন্তু ব্রেকেবল না, আনব্রেকেবল, মাটিতে পড়লেও কিছু হবে না। গরম জিনিস আপনি অনায়াসে রাখতে পারবেন, গরম ঠান্ডা, মাইক্রোওভেন সেফ। শুধু মাটিতে যদি পুঁতে দেন তাহলে মাটির সাথে মিশে যাবে। ন্যাচারাল জিনিস কালার করেছে, আর দেখতেও বেশ সুন্দর, ম্যাট কালার করেছে প্রত্যেকটা, খুব সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন কালার রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ম্যাট কালার, দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের বাড়ির জন্য নিচ্ছি আমরা দুটো বড় মাগ, কফি মাগ নিচ্ছি, আর চায়ের জন্য টি কাপ নিচ্ছি। বড়গুলো এগুলো 250 করে বলছে, দেখি বার্গেনিং করলে যদি কমে, আর এগুলো 100 করে বলছে, তো দেখা যাক। এরপর আমরা চলে এসেছিলাম ধর্মশালা টি গার্ডেন দেখার জন্য। আমরা এখন এসে গেছি ধর্মশালা টি গার্ডেনের সামনে। দেখুন কতটা সুন্দর, এই পাশে আর এই পাশ জুড়ে পুরো চা বাগান রয়েছে, পুরোটা চা বাগান দিয়ে ভরা। আর তার অপোজিটে ওইদিকে ওপরের দিকে তো পাহাড় রয়েছে, এই বরফে ঢাকা পাহাড়। একটা আলাদা রকমের ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে পাহাড়ে, আর তার সাথে সাথে সবুজে ঘেরা গাছপালা আর টি গার্ডেন, এতটা সুন্দর। এখানে দিকে একটা আউটলেট আছে, ওখান থেকে টি আমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারবো টেস্ট করে। তো আগে চা বাগানটা ঘুরে নিই আমরা, তারপরে আমরা আউটলেটটায় যাবো। ধর্মশালার এই টি গার্ডেনটি কাংড়া উপত্যকায় অবস্থিত এবং এটি ধৌলাধর পর্বতমালা দ্বারা বেষ্টিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম এবং শান্ত। বাগানটি প্রায় সারা বছরই খোলা থাকে এবং এটি ঘুরতে আপনাদের 1 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। চা বাগানের ঠিক পাশেই রয়েছে একটা সেলফি পয়েন্ট, দেখুন আই লাভ হিমালয়ান ব্রিউ। এখানে আপনারা চায়ের আউটলেট, এখান থেকে আপনারা চা বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। আর এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে সুন্দর ফটোশুট করার জন্য। পাশেই দেখুন চা বাগানের ঠিক পাশেই, খুবই সুন্দর লাগছে জায়গাটা, দেখুন কি সুন্দর। এটা হচ্ছে চায়ের আউটলেট,
হিমালয়ান ভিউ। এখান থেকে আপনারা বাড়ির জন্য চা কিনে নিয়ে যেতে পারবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের শেষ সাইট সিন দেখার জন্য, যেটি হচ্ছে কুনাল পাত্রী মাতার মন্দির, এবং এরপরে আমরা ডাইরেক্টলি চলে গিয়েছিলাম ডালহৌসি। দেখুন বন্ধুরা, মন্দির চত্বরের বাইরে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে মন্দিরের ভেতরে সরাসরি প্রবেশ করতে পারেন। এখানে মন্দির প্রতিষ্ঠার ইতিহাস সম্বন্ধে লেখা রয়েছে, এবং এখানে প্রতি রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সাধারণ মানুষের জন্য ভোগ খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত কুনাল পাত্রী মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত একটি শ্রদ্ধেয় হিন্দু মন্দির, যাকে দেবী কল্পেশ্বরী নামেও বলা হয়। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি বলে বিশ্বাস করা হয়, কারণ কথিত আছে যে এখানেই দেবী সতীর দেহ বহন করার সময় তার মাথার খুলি পড়েছিল। মন্দিরটি তার প্রাঙ্গণে একটি পাথরের জন্য পরিচিত, যা সর্বদা ভেজা থাকে, এবং এটাই বিশ্বাস করা হয়। স্থানীয় কিংবদন্তি অনুসারে পাথরটি শুকিয়ে গেলে বৃষ্টি হয়। এখানে দেবী সতী মায়ের মাথার খুলি পড়েছিল, তাই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে কুনাল পাত্রী। এখানে কুনাল কথার অর্থ হলো মাথার খুলি। দেবী দুর্গা ছাড়াও এখানে আরও বেশ কিছু ভগবানের মূর্তি রয়েছে, এবং সাথে রয়েছে মহাদেবেরও একটি লিঙ্গ। মন্দিরটি দেবী দুর্গার একটি উপাসনালয়, এবং এখানে অনেক ভক্ত আসেন যারা তার আশীর্বাদ পেতে এবং ভেজা পাথরের অনন্য ঘটনা প্রত্যক্ষ করতে আসেন। এরপর আমরা ডাইরেক্টলি ডালহৌসি চলে এসেছিলাম এবং আমাদের হোটেলে স্টে করেছি। ডালহৌসিতে আমরা কি কি সাইট সিন করলাম সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে হিমাচল সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে।